আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে এস্টিমেশন অফ ভার্টিক্যাল আর্থ প্রেশার। অ্যান্ড সেখানে ভার্টিক্যাল আর্থ প্রেশারগুলো কীভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলোই আমরা দেখাবো বাই অ্যাপ্রক্সিমেট মেথড। এটা ছাড়াও রয়েছে ওভারবার্ডেন প্রেশার, তাছাড়াও রয়েছে বাল্ব, আইসোবার এবং তার কিছু নিউমারিক্যাল প্রবলেম। প্রথম হচ্ছে এস্টিমেট অফ ভার্টিক্যাল আর্থ প্রেশার জানার আগে অ্যাকচুয়ালি আমাদের জানার দরকার যে স্ট্রেস বা প্রেশারটা কীভাবে আসছে সেটা জানার দরকার, বা কীভাবে সয়েল মাসের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। আমরা যদি একটা সয়েল মাস নিই, এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, তার উপরে একটা ইউনিট লোড অ্যাক্ট করছে। সেই লোডটা কী হবে না, তার তলায় যে সয়েল পার্টিকেল রয়েছে সেই সয়েল পার্টিকেলের উপর পুরো লোডটা, এই লোডটা কী করবে, এই লোডটা পেয়ে ও তখন তার নিচের সয়েল পার্টিকেল বা অ্যাডজাসেন্ট সয়েল পার্টিকেলগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করবে। কীভাবে ডিস্ট্রিবিউট করবে না, তার হাফ লোডটা এখানে যাবে আর বাকি হাফ লোডটা এই সয়েল পার্টিকেলটা এলো। এবার এরা কী করবে, এরা তখন তার নিচে যে পার্টিকেল বা তার অ্যাডজাসেন্ট যে পার্টিকেল রয়েছে সেটাকে তার মধ্যে ডিস্ট্রিবিউট করবে। এবং এই যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এটা কিন্তু অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, অর্থাৎ এই কিন্তু ডাইরেক্টলি পাশের এলিমেন্টের উপর দিতে পারবে না, তার লোডটা সেখানে যাবে না, কিন্তু কনসিডার করে নেবে যেটা কিন্তু একটা পয়েন্ট লোড। তখন এই হাফ লোডটা আবার একে 1/4, তার হাফ এখানে 1/4 যাবে, আর এই হাফের হাফ অর্থাৎ 1/4 এই পার্টিকেলে গেল। সুতরাং এর হাফের হাফ আর এর হাফের হাফ অর্থাৎ মিলে টোটাল হাফ লোড এই পার্টিকেলের উপর আছে। এবার এই পার্টিকেলগুলো আবার তার নিচের পার্টিকেলেও 45 ডিগ্রিতে ডিস্ট্রিবিউট করবে, তাহলে এখানে 1/8, এখানে 1/8, মাঝখানে এগুলো 3/8। আবার এখানে দেবে 1/16, এখানে দেবে 1/16, মাঝের পার্টিকেল এটাই পুরো 4/16, অর্থাৎ 16/4 এখানে 16/6, অর্থাৎ হাফ হাফ করে যাবে। এবং এইভাবে এই অবধি যদি ধরি 1/64, অর্থাৎ এই লোডটার 64 ভাগের 1 ভাগ লোড এই পার্টিকেলে আসবে, তার 64 ভাগের 1 ভাগ লোড এখানে পড়বে, এখানে 64 ভাগের 6 ভাগ লোড, এটাও 64 ভাগের 6 ভাগ লোড, এখানে 64 ভাগের 15 মধ্যে 15 ভাগ লোড, এখানেও 64 ভাগের মধ্যে 15 ভাগ লোড, এখানে 64 ভাগের মধ্যে 20 ভাগ লোড, অর্থাৎ 1 + 6 + 15 + 20 + 15 + 6 + 1, এগুলো করলে সেই 64 পাবো। অর্থাৎ এই পুরো ইউনিট লোডটা এতগুলো পার্টিকেলের মধ্যে ডিস্ট্রিবিউট হলো, অর্থাৎ এইভাবে 45 ডিগ্রিতে সে ডিস্ট্রিবিউট হলো। এবং আরও যত নিচে যাবে এরপরটা আবার 1/128 হবে। এইভাবে নিচে এগুলো ডিস্ট্রিবিউট হবে একটা অ্যাঙ্গেলে 45 ডিগ্রি। তাহলে আমরা যদি স্ট্রেস ডায়াগ্রামটা দেখি তাহলে দেখব অ্যাট মিডল এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, যত সাইডের দিকে যাব তত স্ট্রেস কমবে, এখানে যেমন কমেছে, আরও যত সাইডে যাব তত আরও স্ট্রেস কমবে, অর্থাৎ এইটুকু তখন স্ট্রেস, বা এখানে ততটুকু স্ট্রেস, আরও দূরে যখন যাব তখন এইটুকু স্ট্রেস। এভাবে যত দূরে চলে যাব তত স্ট্রেসটা ডিমিনিশ করতে করতে একটা সময় প্রায় আর কোনো সয়েল পার্টিকেলের ওপর কোনো লোড আর যাবে না। তাহলে এইভাবে হচ্ছে সয়েল মাসে একটা লোড ডিস্ট্রিবিউট হবে, একটা কনসেন্ট্রেটেড লোড ডিস্ট্রিবিউট হবে। তাহলে এই যে স্ট্রেসটা আসে কেন, তার আসে কয়েকটা কারণ। যে তার উপরে ওভারলাইং সয়েল বা ওভারবার্ডেন প্রেশার যেটাকে বলি, ওই সয়েল মাসের ওপর যে পরিমাণ সয়েল তার উপরে রয়েছে তার একটা সেলফ লোড আসে, বা আরেকটা কারণ হতে পারে ডিউ টু অ্যাপ্লাইড লোড। সেই সয়েল মাসের উপর যদি আমরা কোনো লোড অ্যাপ্লাই করি, লোড অ্যাপ্লাই করা মানে ওই আর্থের উপর আমরা একটা বিল্ডিং কনস্ট্রাকশন করলাম, বা ওর উপর কোনো একটা মেশিন এনে রাখলাম, তাহলে যেভাবেই হোক আমরা তার উপরে যদি সয়েল মাসের ওপর যদি আমরা লোড অ্যাপ্লাই করি ইন ডিফারেন্ট ফর্ম, তাহলে সেইগুলো এইভাবে ডিস্ট্রিবিউট হবে। তাহলে অর্থাৎ এই স্ট্রেসটা জানার দরকার, কারণ সয়েল মাসটার স্টেবিলিটি অ্যানালিসিস করার জন্য, অর্থাৎ সয়েল মাসটা ওই লোডটা সাস্টেইন করে স্টেবল থাকবে কি না সেটা জানার জন্য দরকার। সয়েল মাসটা সেটেলমেন্ট অ্যানালিসিসের জন্য, ওই সয়েল মাসটা কতটা সেটেলমেন্ট হবে সেটা অ্যানালিসিস, যেটা আমরা আগের চ্যাপ্টারে আমরা করেছিলাম, যে সেটেলমেন্ট অ্যানালিসিস করেছিলাম, অর্থাৎ কনসলিডেশন সেটেলমেন্ট দিয়ে আমরা যে ফর্মুলা শিখেছিলাম, 3টে ফর্মুলা দিয়ে আমরা শিখেছিলাম। এটা ছাড়া সয়েল মাসটার ওপর কী পরিমাণ আর্থ প্রেশার আসছে, যে কোনো ফাউন্ডেশন করব বা কোনো রিটেনিং ওয়াল করব, তার উপর কী পরিমাণে আর্থ প্রেশার আসবে সেটা জানার জন্য আমাদের
এই স্ট্রেসটাকে জানার দরকার। এখন আমরা স্ট্রেসটা কতটা হয় বা কীভাবে হয় সেটা যদি আমরা জানার চেষ্টা করি, যে তার জন্য কী ফর্মুলা আমরা ইউজ করি না, বুজিনেস, এর উচ্চারণ হচ্ছে বুজি, এই যে BOOSINESK, অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে BOUSSIN বুজিনেস্ক, NESK, এখানে যেটা উচ্চারণ করি বুজিনেস্ক। তো বুজিনেস্ক তিনি কিছু অ্যাসাম্পশন করেছিলেন, করে একটা তিনি ইন্টেন্সিটি অফ আর্থ প্রেশার দিয়েছিলেন, যে সেই সয়েল মাসের উপর যদি একটা পয়েন্ট লোড থাকে তাহলে কীরকম লোডটা আসবে। তার এই অ্যাসাম্পশনগুলো কী ছিল না, সয়েল মাসটাকে তিনি ধরে নিয়েছেন ইজ অ্যান ইলাস্টিক মাস, অর্থাৎ আমরা যেটা করেছিলাম হুকসলাতে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এখানে সয়েল মাসটার উপর সেই থিওরি প্রযোজ্য, অর্থাৎ সয়েল মাসটার একটা মডিউলাস অফ ইলাস্টিসিটি রয়েছে। সেকেন্ড হচ্ছে হোমোজিনিয়াস, সয়েল মাস ইজ হোমোজিনিয়াস বলতে কী বোঝে, তার এই সয়েল, এই যে এইটা যদি আমরা মনে করি যে একটা গ্রাউন্ড লেভেল, তার উপরে একটা লোড পড়েছে, এবার তার নিচে তার মানে এগুলো সব সয়েল, এখানে যে কোনো পয়েন্টে, এই পয়েন্ট হোক, এই পয়েন্ট হোক, এই পয়েন্ট হোক, এই পয়েন্ট হোক, যে কোনো পয়েন্টে তার প্রপার্টি যেটা, সেই প্রপার্টি কিন্তু একই, এইটাকে বলছি আমরা হোমোজিনিয়াস। থার্ড বলছি আইসোট্রপিক। দেন হোয়াট ইজ অ্যান আইসোট্রপিক? এই সয়েল মাসটার মধ্যে যদি আমি যে কোনো একটা পয়েন্টে, ধর এই পয়েন্টে যদি ধরি, তাহলে এই পয়েন্টের যে প্রপার্টি সেটা ইন অল ডিরেকশন, অর্থাৎ উপরের দিকে বা সাইডে বা নিচে, এই সাইডে, সমস্ত দিকে তার প্রপার্টিটা কিন্তু একই থেকে থাকবে। আর একটা যেটা বলছি সেটা হচ্ছে সয়েল মাসটাকে আমরা বলছি যে সেমি ইনফাইনাইট, ইজ সেমি ইনফাইনাইট। দেন হোয়াট ইজ সেমি ইনফাইনাইট? আমরা যে এই পোর্শন, এই সয়েল গ্রাউন্ড লেভেল, তার নিচে এখানে একটা সয়েল মাস আছে, তার উপরে এইটার যে কী পরিমাণ লোড আসছে সেটা যদি দেখি, সেটা পরবর্তীকালে দেখব। তার আগে আমরা বুঝতে চাই সেমি ইনফাইনাইট, কারণ এই পয়েন্টটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে এই পয়েন্টের নিচে যে সয়েল মাস আছে, ইনফাইনাইট লেন্থ অফ দি সয়েল মাস রয়েছে, এটার এই দিকে যদি দেখি ইনফাইনাইট লেন্থ অফ দি সয়েল মাস রয়েছে, এটার এই দিকে যদি দেখি ইনফাইনাইট লেন্থ অফ দ্য সয়েল মাস আছে। কিন্তু আমরা যদি দেখি এই দিকটায় দেখি, তাহলে এই অবধি সয়েল মাস আছে, তারপরে কিন্তু উপরে কিন্তু আর সয়েল মাস কিছু নেই। তাই জন্য এটাকে বলা হয়েছে সেমি ইনফাইনাইট, অর্থাৎ তিনটে দিকে থাকলেও ওপর দিকে যেহেতু নেই, তাই এটাকে সেমি ইনফাইনাইট সয়েল মাস বলছে। আর একটা বলছে কি না, সয়েল যেন ওয়েটলেস, অর্থাৎ এই সয়েলটার ওপর এই লোডটা দেওয়ার আগে যেন কোনো লোড ছিল না, এটা আমরা ধরি। তাহলে বুজিনেস্ক ইকুয়েশন অনুযায়ী আমরা যে বুজিনেস্কের ইকুয়েশন দিয়েছিলেন সেটা হচ্ছে এইরকম, যে থ্রাইস কিউ বাই টোয়াইস পাই ইন্টু 1/z² ইন্টু 1/1 প্লাস r/z এর হোল স্কোয়ার টু দি পাওয়ার 5/2। তাহলে এবার আমাদের জানার দরকার হোয়াট ইজ আর, জেড, কিউ, এগুলো। কিউ আমরা এখানে একটা XY প্লেন নিয়েছি গ্রাউন্ড লেভেলের উপর, তার উপরে একটা কিউ লোড অ্যাপ্লাই করেছি, কারণ এই যে প্লেনটা, এই প্লেনের এই দিকটাকে এক্স ডিরেকশন ধরেছি, এই দিকটাকে ওয়াই ডিরেকশন। এবার তার নিচে অ্যাট এ ডেপথ অফ জেডে যদি নিই, তাহলে এর প্যারালাল এই এক্স ওয়াই যেন আরেকটা প্লেন, এই প্লেনের ওপর একটা পয়েন্ট পি রয়েছে, এই পয়েন্ট পিতে এই কিউর জন্য কি স্ট্রেস ডেভেলপ করছে না, এই পরিমাণ স্ট্রেস ডেভেলপ করছে। তো এস কিউ বাই টোয়াইস পাই ইন্টু 1/z² ইন্টু 1 প্লাস r/z হোল স্কোয়ার ইন্টু 5/2। তাহলে কী হচ্ছে, এই ডায়াগোনাল ডিস্টেন্সটাকে বলছি আর, আর এই জেড অ্যাক্সিসের সঙ্গে নর্মাল যে ডিস্টেন্স সেটাকে বলছি আর, স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা স্মল আর। দেন স্মল আরটা কী বলতে পারি, যে x² প্লাস y² এর রুট ওভার, সেটাই এখানে বলা হচ্ছে। স্মল আরটা হচ্ছে x² প্লাস y² এর রুট ওভার। তাহলে এই ফর্মুলার দিকে আমরা যদি তাকাই, তাহলে এই কিউ আর z² এই দুটোকে যদি বাদ দিই, বাকি 3/2 পাই ইন্টু এই পোর্শনটা, সেই যে এইটাকেই আমরা বলছি যে যেন একটা
এটাকে আমরা বলি বুজিনেস ইনফ্লুয়েন্স কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ আইবি। বি হচ্ছে বুজিনেস আর ইনফ্লুয়েন্সের আই, তাই বুজিনেস ইনফ্লুয়েন্স কোএফিসিয়েন্ট আইবি হচ্ছে এইটা। অর্থাৎ এই ফর্মুলাটা কি দাঁড়ায় কি, যে আইবি ইন্টু কিউ বাই জেড স্কোয়ার। তাহলে আমরা যদি আর বাই জেড, এখানে একটা টেবিলও তিনি তৈরি করে দিয়েছেন যে আর বাই জেডের ওপর ডিপেন্ড করে, আর বাই জেড যখন 0 তখন আইবির ভ্যালু এটা, আর বাই জেডের ভ্যালু যখন 0.05 তখন আইবির ভ্যালু এটা। এইভাবে আস্তে আস্তে এই মানে আমরা যদি দেখি এইখানে হচ্ছে সবচেয়ে মানে ম্যাক্সিমাম আইবির ভ্যালু, আর আইবির ভ্যালু যত বাড়বে তত কি এই ভ্যালুটাও কী হবে না, স্ট্রেসটা তত কমতে থাকবে, কারণ আইবিও কমবে আর জেডও বাড়বে, অর্থাৎ এই ভ্যালুটাও বাড়ছে আর আইবিটাও কমছে। সুতরাং যত নিচে যাব তত আমরা এটাকে কমতে দেবো। ম্যাক্সিমাম জেনারেলি 0.75 যদি আর বাই জেড হয়, সেখানে আমরা ধরে নিই এখানে ম্যাক্সিমাম প্রেশার বাল্বটাকে ধরে নিই। আর এখান থেকে আমরা বের করতে পারি যে আইবির ভ্যালুটা এবং জেডের কোথায় রয়েছে, সেখান থেকে কিউটাকে বের করতে পারি। এখানে ভ্যালু কি আর চেঞ্জ হচ্ছে, জেড চেঞ্জ হচ্ছে, অতগুলো আননোন হয়ে যায়, ইকুয়েশন সলভ করতে অসুবিধা, তাই আর বাই জেড ওখানে বলে দেওয়া আছে, সেখান থেকে। আর এখানে যদি দেখি আর বাই জেড হচ্ছে 0 যখন, তাহলে আইবির ভ্যালু হচ্ছে 0.4775। তার মানে কি দাঁড়াচ্ছে, আইবির ভ্যালুটা হচ্ছে 0.4775 ইন্টু কিউ বাই জেড স্কোয়ার। জেডটা আর বাই জেড কত, আর বাই জেডের ভ্যালু 0, তাহলে আর বাই জেডের ভ্যালু 0 মানে এই ভ্যালুটা 0, এই ভ্যালুটা 0 মানে কি দাঁড়াচ্ছে, এই ভ্যালুটা 0 অর্থাৎ অনলি নিচে এই পোর্শনটা দাঁড়াচ্ছে 1, তাহলে 3/2 পাই, আইবির ভ্যালুটা দাঁড়াচ্ছে 3/2 পাই, সেটাই হচ্ছে 3/2 পাই করলে দেখবে এটা 0.477 আর এই আর ওয়াই জেড কখন 0 হবে, যদি আর 0 হয়। তাহলে আর যদি 0 হয় তার মানে কী দাঁড়াচ্ছে, এক্স আর ওয়াই এর উপর কাছে, এক্সও নেই ওয়াইও নেই, তার মানে এই জেড অ্যাক্সিসের কাছে, এবং জেড তো আর ওয়াই জেডে জেডও যদি একদম জাস্ট এই ও পয়েন্টে যেখানে কিউ লোডটা অ্যাপ্লাই হয়েছে জাস্ট যদি তার নিচে হয়, অর্থাৎ জেডের ভ্যালু 0 নয় কিন্তু কিছু আছে, সেই ক্ষেত্রে অর্থাৎ যেই জায়গাটায় লোডটা পড়ছে তার জাস্ট নিচের সয়েল পার্টিকেলে, তাহলে আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ প্রেশার আমরা দেখতে পাবো। সেটাই দেখো এখানে এই ইন্টেন্সিটি অফ ভার্টিক্যাল স্টেজ জাস্ট বিলো দ্য লোড পয়েন্ট ইজ গিভেন বাই এটা হচ্ছে ওইখান থেকে আমরা বের করেছি। এটা ছাড়া অনেক কথা এখানে লেখা রয়েছে, তোমরা পড়ে দেখতে পারো। লিমিটেশন অফ বুজিনেস সলিউশন, এতগুলো তোর দরকার নেই। এবার আমাদের যদি সিলেবাসে দেখি তাহলে যেটা আরেকটা রয়েছে, দ্যাট ইজ আইসোবার ডায়াগ্রাম। হোয়াট ইজ আইসোবার ডায়াগ্রাম? আইসোবার ডায়াগ্রাম এইটাকে বলতে পারি একটা আইসোবার ডায়াগ্রাম। অ্যান্ড আইসোবার ইজ এ কার্ভ জয়নিং দ্য পয়েন্টস অফ ইকুয়াল স্ট্রেস ইন্টেন্সিটি। মানে একটা কার্ভ, যে কার্ভের উপর প্রতিটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ প্রেশার হচ্ছে একই রকম, অর্থাৎ ইন আদার ওয়ার্ডস অ্যান আইসোবার ইজ এ কন্ট্যুর অফ ইকুয়াল স্ট্রেস। সার্ভেতে যেমন একটা কন্ট্যুর শিখেছ, সেরকম এখানে কন্ট্যুর বলতে পারে, যে কারণ কন্ট্যুর যেমন হয়েছিল একই হাইট নিয়ে, এখানে স্ট্রেসটা একই স্ট্রেস বলছে। এবার আমরা যদি ধরি যে কত না এই এর ভ্যালুটা যদি 0.1 কিউ ধরি, অর্থাৎ কিউর যদি মনে করি যে 10% কিউ দিয়ে একটা আমরা আইসোবার, তাহলে কি দেখতে পাবো যে দিস ইজ 0.1 কিউর আইসোবার। 0.1 কিউ তোমাদের যখন 0.1 কিউ, তার মানে এই ফর্মুলায় বসালে এই জায়গায় 0.1 কিউ যদি বসাই ইন্টু আইবি ইন্টু কিউ বাই জেড, তার মানে কিউ কেটে গেলে আইবির ভ্যালুটা দাঁড়াচ্ছে 0.1 জেড স্কোয়ার। মানে জেড অনুযায়ী জেডের ভ্যালু ধরে 0.25 ধরলে এরকম আসবে, 0.5 ধরলে বাড়বে, 0.75 ওই যে আমরা বলছিলাম আর বাই জেড 0.75 মোটামুটি বেশি, এখানে হয়তো দেখছি 1-এর কাছে বেশি এসছে। তো এইরকম করে একটা ইন্টেন্সিটি অফ
প্রেশারে 0.1 কিউ দিয়ে একটা আইসোবার রাখতে পারি। তার আমরা যদি 0.2 কিউ দিয়ে করি অবভিয়াসলি তার ভেতরে আসবে, আর যদি 0.5 কিউ করি তাহলে হয়তো এইরকম আসবে। অর্থাৎ এইটাকে যত ভ্যালু বাড়াবো তত প্রেশার বাল্বটা ছোটো হবে, আর এটা যত বড় নেব তত প্রেশার বাল্বগুলো বাইরে যাবে। অর্থাৎ 0.1 কিউর জায়গায় 0.5 কিউ, 0.05 কিউ, 0.01 কিউ, তত এই প্রেশার বাল্বটা বাইরে যাবে। তাহলে এই আইসোবারটা একটা দেখতে এটা একটা স্পেশাল কার্ভ সারফেস শেপ অফ অ্যান ইলেকট্রিক বাল্ব বা অনিয়নের মতো, পেঁয়াজ বা ইলেকট্রিক্যাল বাল্বের মতো এটাকে দেখতে হবে। তাহলে দিস ইজ দ্য ইন্টেন্সিটি অফ আর্থ প্রেশারের কীরকম দেখতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এর মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে কী পেলাম, এস্টিমেশন অফ, এটা এখনও আসেনি। আমরা ওভারবার্ডেন প্রেশার, এখানে যদি বলি হোয়াট ইজ অ্যান ওভারবার্ডেন প্রেশার, কোনো সয়েল মাসের উপর যেখানে নিচে তার উপরে যে লোডটা চাপাবো দ্যাট ইজ অ্যান ওভারবার্ডেন প্রেশার। অর্থাৎ সয়েলের উপর আমরা যখন বিল্ডিং করছি দ্যাট ইজ অ্যান ওভারবার্ডেন প্রেশার। আমরা কোনো একটা হেভি ইনস্ট্রুমেন্ট এনে রাখলাম দ্যাট ইজ অ্যান ওভারবার্ডেন প্রেশার। ইভেন আমি তার উপরে যদি সয়েল মাস হিপ করে রাখি বা বালি এনে হিপ করে রাখলাম দ্যাট ইজ অ্যান ওভারবার্ডেন প্রেশার। অর্থাৎ কোনো সয়েল মাসের ওপর যে লোডটা আমরা চাপাচ্ছি বা এক্সট্রা লোড দেওয়া হচ্ছে দ্যাট ইজ অ্যান ওভারবার্ডেন প্রেশার। আর বাল্ব, ওই যে বললাম একটা প্রেশার বাল্ব তৈরি হচ্ছে, দ্যাট ইজ লুকস লাইক এ বাল্ব, অর বা আইসোবারগুলো একটা বাল্বের মতো বা কিসের মতো না, একটা অনিয়নের মতো। আর আছে তোমাদের প্রবলেম বলতে কিছুই না, এই যে ফর্মুলাটা আমরা শিখেছি এই ফর্মুলাটায় ভ্যালু পুট করা ছাড়া আর কিছুই নেই। যেমন ধরো এখানে লাস্টে একটা প্রবলেম দিয়ে রেখেছি, এই প্রবলেমটা একটু নিজেরা করবে। এ কনসেন্ট্রেটেড লোড অফ 200 টন ইজ অ্যাপ্লাইড at the ground surface. Determine the vertical stress at a point P which is 6 meter. অর্থাৎ 6 মিটার 6 মিটার নিচে 200 টন লোড অ্যাপ্লাইড হয়েছে, 6 মিটার নিচে তার স্ট্রেস কত হবে। অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা কী করব না, এই ফর্মুলাতে আমরা যাব। এই ফর্মুলায় কী আছে, জেড হচ্ছে 6 মিটার, আইবি ভ্যালু কত, এখানে জেড 6 মিটার কিন্তু আর কত, আর একই লাইনে রয়েছে মানে জাস্ট 6 মিটার নিচে, সুতরাং আর এর কোনো ভ্যালু নেই, দিস ভ্যালু ইজ 0, কারণ এই পুরোটা 0, তার মানে 3/2 পাই, আইবির ভ্যালু 3/2 পাই, তার মানে স্ট্রেসটা কত দাঁড়াবে গিয়ে থ্রাইস Q/2 পাই জেড স্কোয়ার। কিউ 200 টন বলে দিয়েছে, আর থ্রাইস Q/2 পাই ইন্টু 1/z স্কোয়ার। সুতরাং কিউর ভ্যালু হচ্ছে বলে দিয়েছে 200 আর জেডের ভ্যালু বলে দিয়েছে 6। তাহলে সেখান থেকে আমরা বের করতে পারবো যে স্ট্রেসটা হচ্ছে অত টন, কারণ কিউর ইউনিট টন আর জেডের ইউনিট হচ্ছে মিটার, সুতরাং অত টন পার মিটার স্কোয়ার আমাদের লোড হচ্ছে। এবার তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেইটাই আসছে যে অ্যাপ্রক্সিমেট মেথডস, যে অ্যাপ্রক্সিমেট মেথড অফ ইন্টেন্সিটি ক্যালকুলেশন। যে প্রথমে আসছে একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড মেথড। হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড মেথড? আমরা যদি এইরকম একটা এরিয়া দিচ্ছি, এই এরিয়ার ওপর কিছু লোড চাপানো, তাহলে তার লোড যদি স্ট্রেস বের করতে যাই তাহলে সেই পুরো জায়গাটাকে আমরা ছোট ছোট কতগুলো স্মল ব্লকের স্কোয়ারে ভাগ করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম 12টা ছোটো ছোটো স্কোয়ারে ভাগ করে নিচ্ছি। তাহলে এইটার উপর টোটাল কতটা লোড বের করেছি, টোটাল লোডটাকে আমরা একটা কনসেন্ট্রেটেড লোডে নিচ্ছি। যদি মনে কর এত টন পার মিটার স্কোয়ার লোড হয়, তাহলে এইটার কত এরিয়া, তাহলে এই 1 নম্বর পয়েন্টে কত লোড হচ্ছে, এত ইউনিট হবে, এত ইউনিট বা মানে এত টন বা এত কিলোমিটার লোড 1 নম্বর দিয়ে যাচ্ছে। একই রকমভাবে 2 নম্বর এই পয়েন্টগুলোতে, 3 নম্বর এই পয়েন্টে, 4 নম্বর পয়েন্টে, প্রতিটা ব্লকের এই পয়েন্টগুলোতে কত লোড আমরা ক্যালকুলেট করে দিতে পারবো। তাহলে সেটা Q1 Q2 Q3 Q4 Q5 করে Q12 অবধি লোড আসবে। তাহলে এই লোডগুলোর সামেশান করলি, অর্থাৎ ওই বোসেনের ইকুয়েশনে যদি ফেলি তাহলে দাঁড়াবে কি যে কিউ বাই মানে 1 নম্বরটা যদি বোসেনের ইনফ্লুয়েন্স কোএফিশিয়েন্টকে যে IB1 নাম দিই, তাহলে IB1 আর তার Q1 যদি লোড হয়
বাই জেড স্কোয়ার। এই একইভাবে তাহলে সবকটাকে যদি আমরা সামেশন করি, করে আমরা এইরকম একটা ফর্মুলা পেতে পারি এবং সেখান থেকে আমরা কোয়েশ্চেনটাকে থেকে আমরা বের করে দিতে পারি যে সেখানে কত লোড আসবে, মানে সরি কত স্ট্রেস ডেভেলপ করবে যে নিচের জেড পয়েন্টে, অর্থাৎ এই যে জেডটা রয়েছে শুধু জেড পয়েন্ট। নেক্সট একটা যেটা রয়েছে 2-to-1 লোড ডিস্ট্রিবিউশন মেথড। হোয়াট ইজ 2-to-1 লোড ডিস্ট্রিবিউশন মেথড? আমরা মনে করি একটা ফাউন্ডেশন রয়েছে যার উইথটা হচ্ছে তাতে কিউ ইউনিট পার মিটার স্কোয়ার, ধরলাম কিউ পার মিটার স্কোয়ার বা কিউ যদি কিলোনিউটন পার মিটার স্কোয়ার লোড হয় হতেই পারে, তাহলে সেটা লোডটা ডিস্ট্রিবিউট হবে কী করে? 2-to-1, অর্থাৎ 2 ভার্টিক্যাল ইজ টু 1 হরাইজন্টাল। 2 ভার্টিক্যাল ইজ টু 1 হরাইজন্টাল করলে মোটামুটি এটা 63 ডিগ্রিতে এটা ডিসপার্সড হয়। 63 ডিগ্রি আমরা ইনিশিয়াল একদম প্রথম চ্যাপ্টার যখন শুরু করেছিলাম বলেছিলাম 45 ডিগ্রিতে, তো আমরা এখানেও বলতে পারি যে সেটা 63.5 ডিগ্রি আছে। তাহলে একটা ডেপথ জেডে কত দাঁড়াবে? যে ডেপথে এই উইডথটা গিয়ে দাঁড়াবে বি প্লাস জেড, এবং সেখানে এই স্ট্রেসটা কত হচ্ছে সেটা আমরা বের করতে পারি। এবার স্ট্রেস বের করার এখানে কতগুলো ফর্মুলা বলে দেওয়া আছে। প্রথম ফর্মুলা কি? ইফ দ্য ফাউন্ডেশন ইজ স্কোয়ার, স্কোয়ার মানে তার একটা দিকে বি আর একটা দিকে বি, অর্থাৎ বি বাই বি এরকম একটা যদি একটা স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে একটা ডেপথ জেডের তার স্ট্রেস কত হবে? কিউ ইন্টু বি স্কোয়ার বাই বি প্লাস জেডের হোল স্কোয়ার। দিস ইজ দ্য স্ট্রেস অ্যাট দ্য ডেপথ অফ জেড, দিস জেড। যদি এটা রেক্ট্যাঙ্গুলার হয়, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, অর্থাৎ তার লঙ্গার ডিরেকশনটা এল, শর্টার ডিরেকশনটা বি হয়, তাহলে কিউ ইন্টু বি ইন্টু এল, অ্যাকচুয়ালি বি স্কোয়ার মানে বি ইন্টু এল, আর বি প্লাস জেড ইন্টু বি প্লাস জেড যদি করি তাহলে বি প্লাস একটাকে বি প্লাস জেড করতে পারি আর একটা দিকে এল প্লাস জেড। অর্থাৎ এটা মনে রাখলেই এখানে চলে আসে যায়, বা এটা মনে রাখলে রেক্ট্যাঙ্গুলারটা মনে রাখলেই এলের জায়গায় বি বসালেই এই ফর্মুলাটাকে আমরা ডেভেলপ করে নিতে পারি। আর কী হবে? আর যদি স্ট্রিপ ফাউন্ডেশন করতে পারি বলতে পারি কাকে? যদি একটা লম্বাটে একটা ফাউন্ডেশন, অনেকটা লম্বা একটা ফাউন্ডেশন, এটা অনেকটা রেক্ট্যাঙ্গুলারই হয় কিন্তু এটা অনেকগুলো কলাম। রেক্ট্যাঙ্গুলার এরিয়া মানে এটা হয়তো একটা কলামের ফাউন্ডেশন, স্কোয়ারও একটা কলামের ফাউন্ডেশন, কিন্তু স্ট্রিপ হবে তখনই যখন একটা লাইন অফ সিরিজ অফ কলাম একটা ডিরেকশন, আর এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম, তখন তার ফাউন্ডেশনগুলোকে নিয়ে সব কটা কলামের ফাউন্ডেশন নিয়ে যখন একটা ফাউন্ডেশন বানাচ্ছে, একটা রেক্ট্যাঙ্গুল করছে, তখন সে এবং সেক্ষেত্রে উইডথটাকে তার উইডথটা বি এবং তার লেন্থটাকে যদি আমরা ইউনিট ধরি, তাহলে এই ফর্মুলাটি অনেকটা আসছে যে কি ইউ ইন্টু বি ইন্টু 1 বাই বি ইন্টু জেড ইন্টু ওয়াই। এখানে দেখতে পাচ্ছি এখানে একটুখানি ডিফারেন্ট রয়েছে। নেক্সট যেটা রয়েছে যে সার্কুলার এরিয়া, ইফ ইট ইজ এ সার্কুলার, অর্থাৎ ডি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য ফাউন্ডেশন, যে ডায়ামিটার ডি যদি কিউ ইন্টু ডি স্কোয়ার বাই ডি প্লাস জেডের হোল স্কোয়ার। এখানে যেন বি এর জায়গায় ডি বসবে, এই বি এর জায়গায় ডি বসবে, ইফ ইট ইজ সার্কুলার। সুতরাং একটা মনে রাখলেই আমরা চারটে ফর্মুলায় মনে রাখতে পারি। আর এখানে আর একটা জিনিস কী হয়েছে, দ্য অ্যাবাভ মেথড gives fairly accurate values of the average vertical stress if the z is less than 2.5 times the width, অর্থাৎ এই জেড অর্থাৎ উইডথ অফ দ্য ফাউন্ডেশনের 2.5 টাইমসের কম যদি জেড ইজ লেস দ্যান 2.5 টাইমস দ্য উইডথ অফ দ্য ফাউন্ডেশন, এই জেডটা যদি এই বি ইন্টু 2.5 করলে যা হয় তার থেকে ছোট হয়, তখনই এটা ফেয়ারলি অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আর ম্যাক্সিমাম স্ট্রেস ইজ জেনারেলি টেকেন অ্যাজ 1.5 টাইমস দ্য অ্যাভারেজ স্ট্রেস। এভাবে যেটা বের করছি ম্যাক্সিমাম স্ট্রেসটা হচ্ছে 1.5 টাইমস দ্য অ্যাভারেজ স্ট্রেস। এভাবে যেটা বের করছি তার 1.5 টাইমস হচ্ছে আমার অ্যাভারেজ স্ট্রেস, এটাকে বলতে পারি। তাহলে এই আর্থ প্রেশারের 7.1 অর্থাৎ মডিউল 7 এটা 7.1 পোর্শনে যেটা রয়েছে সেই পোর্শনটুকু আমি শেষ করলাম। নেক্সট এই 7.2টাকে আমি দুটো ভাগে
ভাগ করে করা হয়।